ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে যেটা করছেন সেটাকে স্রেফ তোষামোদী বলা যায়, এবং তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যুদ্ধের বিপরীতে একটা সমর্থন আদায় করে নেওয়া। সফল হবেন তিনি? না, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমি আপনি ডোনাল্ড ট্রাম্পকে যতটা চিনি জি, তার চেয়ে অনেক বেশি চেনেন শি জিনপিং। আচ্ছা। ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলের উপর হামলা 35% বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 15 জন, এবং হরমুজ সচলের বিষয়ে একমত ট্রাম্প শি জিনপিং। চীনা সফরে এটা হচ্ছে সবশেষ আপডেট। অনেকে খুঁচিয়ে বলছেন যে আসলে ইরানের জন্য ইসরায়েল যে গোলাবারুদ অবশিষ্ট রেখেছিল সেটা এখন তারা আসলে কিছুটা গাজায় আর কিছুটা লেবাননে ফেলছে। আপনার অ্যানালিসিস কি বলে ছোট করে? জি, আপনাকে ধন্যবাদ বাবুল ভাইকে, সাথে আরো যিনি আছেন স্টুডিওতে, ডক্টর আতিক আর মুজাহিদ। জি, আতিক মুজাহিদ, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। বাবুল ভাইকে আমি খুব ব্যক্তিগতভাবেই চিনি। জি, আমরা মুজিব হলে একসময় ছিলাম। উনি আমাদের সিনিয়র মানুষ, বাট আমি জি, ওনাকে ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি। জি, বাবুল ভাই আমার খুব প্রিয় আমি মানুষ। কিছুদিন যাই হোক, ছিলাম মুজিব হলে, পরে আসলাম জসীমউদ্দিন হলে, আমার মূল হলে। জসীমউদ্দিন হলে, মুজিব হলে আপনাকে দেখেছি সেই সময়। হ্যাঁ, হ্যাঁ, দুর্বোধ ভাই, বছর তারপরে খানেক ছিলাম। জি, জি জি। তো যাই হোক, আসলে গাজা, লেবানন, এই বিষয়গুলো তো বহু দিনের দিন, বহু যুগের জি, সংকট। এই সংকটগুলোকে যে খুব দ্রুত শেষ করে ফেলা যাবে এমনটা না। পাশাপাশি এই সংকটকে যে শান্তিপূর্ণভাবে সমাধান করবে এমন চাওয়া বা এমন চাহিদা খুব কম দেশেরই আছে। বরং এই পর্যন্ত গাজা বা ফিলিস্তিন বা লেবানন, এই যে সংকটটা, এই সংকটটাকে বেশিরভাগ দেশ আহ জাতিসংঘের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বিভিন্ন রকমের সম্মেলনের মাধ্যমে শেষ করার, সমাধান করার চেষ্টা করেছে। জি, এবং আমি মনে করি এই রকমের ভাবে সমাধান করার চেষ্টা করে প্রকৃতপক্ষে গাজা, লেবানন, ফিলিস্তিন, এই সংকটগুলোকে চাপা দেওয়া হয়েছে। এবং ইসরায়েলের যে মনোবাসনা, ইসরায়েলের যে পরিকল্পনা, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা বা গ্রেটার মিডল ইস্ট প্রতিষ্ঠা করা, এই সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য ইসরায়েলকে সুযোগ করে দেওয়া হয়েছে। একই সাথে এই যে গত যে যুদ্ধটা গেল, এখনো যে যুদ্ধ চলমান বলা যায়, জি, যায়, জি, এই যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এখানে নারী এবং শিশু হত্যা করা হয়েছে অনেক বেশি, অনেক, অর্ধেকের বেশি, প্রায় নারী শিশু হত্যা করা হয়েছে। তো এখানে এটার একটা কারণ ছিল এই, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা অনেক অ্যানালাইসিসে উঠে এসেছে, জি, ফিলিস্তিনকে একটা প্রজন্মের গ্যাপ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, অর্থাৎ জি, ব্যাপক সংখ্যক তরুণ যুবক, হামাস যোদ্ধা বা এরকম লোকজনকে হত্যা করেছে। পাশাপাশি শিশুদের একটা বিরাট সংখ্যক শিশু হত্যা করেছে, যাতে একটা প্রজন্মের গ্যাপ তৈরি হয়। একটা সার্টেন পিরিয়ড পরে ফিলিস্তিনের যাতে আর ইসরায়েলের হ্যাঁ, বিরুদ্ধে আমি কথা এই বলার ফিলিস্তিন মতো ইস্যুতে লোক না পায়। একটু পরে আসবো। ডক্টর আতিক মুজাহিদ কিছু জানতে চাইবেন আপনি সিরাজুল ইসলামের কাছে? না না, উনি কন্টিনিউ করুন। আমি একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে অনেকে এটা বলছেন ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সঙ্গে যেটা করছেন সেটাকে স্রেফ তোষামোদী বলা যায়, এবং তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যুদ্ধের বিপরীতে একটা সমর্থন আদায় করে নেওয়া। সফল হবেন তিনি? না, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমি আপনি ডোনাল্ড ট্রাম্পকে যতটা চিনি জি, তার চেয়ে অনেক বেশি চেনেন শি জিনপিং। আচ্ছা, আপনি খেয়াল করে থাকবেন, এইবারও ক্ষমতা আসার প্রথম কোপ পড়েছে কিন্তু চীনের উপরে। চীনের উপরে ম্যাক্সিমাম 145% ট্যারিফ বসিয়ে দিয়েছিল। শুধু তাই না, ইরানের সাথে যে সমস্ত ডিপ্লোম্যাটিক প্রসেস গুলো ছিল, এই প্রসেসে চীন, ডোনাল্ড ট্রাম্প কিভাবে প্রতারণা করেছে, আলোচনা চলেছে। আলোচনার ভেতরে দেখা গেছে যে ইরানের উপরে হামলা চালিয়ে দিয়েছে। জি, এবং প্রথমবার জুনের যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল হামলা চালালো, এবং ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নিতে মোটেই দেরি করলো না। একটু দেরি হয়ে যায় কিনা সেই জন্য হুড়মুড় করে সে বলে ফেললো যে আমার অর্ডারে বা আমি অর্ডার দিয়েছি, নেতানিয়াহু ইরানের উপর হামলা করেছে। কেমন? তো এই যে কাজগুলো করেছে, শি জিনপিং খুব খেয়াল করে দেখেছে। চীনের কর্মকর্তারা, চীনের নেতারা, চীনের মন্ত্রিসভার সদস্যরা, তারা খুব খেয়াল করে দেখেছে ডোনাল্ড ট্রাম্প কথা রাখে কি রাখে না। অতএব ডোনাল্ড ট্রাম্প কথা রাখে না, এবং যথেষ্ট প্রতারণা করতে তিনি
সিদ্ধহস্ত। এই জায়গা থেকে চীন কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবে না এবং ইরান বিরোধী যুদ্ধের ব্যাপারে কোনো রকমের সমর্থন আদায় করতে সে পারবে না। খুব স্পষ্ট। শহীদুল ইসলাম বাবুল, একটা বিষয় একটু বলবেন, সরকার আসলে ইরান যুদ্ধ পরিস্থিতি কিংবা মধ্যপ্রাচ্যের দিকে কিভাবে নজর রাখছে? কারণ সেখানে যদি কোনো জটিলতা বড় আকার নেয় তার প্রভাব কেমন হতে পারে সেটা আসলে জ্বালানি পরিস্থিতি দেখে কিছুটা অনুমান করা গেছে। স্বাভাবিক, মধ্যপ্রাচ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্য হলো হার্ট, দুনিয়ার হার্ট, এখানে তেলের ভান্ডার, হ্যাঁ, তেল ছাড়া পৃথিবী অচল। মধ্যপ্রাচ্য আনস্টেবল হয়ে গেলে গোটা পৃথিবী আনস্টেবল হয়ে যায় এবং স্বাভাবিকভাবে আমাদের মিডল ইস্ট, আমাদের এই তৃতীয় বিশ্বের যে দেশ, দরিদ্র দেশগুলো, তাদের অবস্থা সঙ্গত কারণে একই অবস্থা হয়ে যাবে। সেই জন্য এই মধ্যপ্রাচ্যের ইস্যুটা এখন একটা বার্নিং ইস্যু হয়ে গেছে দুনিয়ার জন্য। সরকার কিভাবে ডিল করছে এটা? না, এটা সরকারকে কৌশলী ডিল করতে হবে এই জায়গাটা, খুবই কৌশলী। রাষ্ট্র পরিচালনা আর ওই পল্টনের স্লোগান দেওয়া এক বিষয় না, হ্যাঁ, যাতে আপনার কূটনীতিটা চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার এখানে থাকে। একদিকে আপনি ইথিক্সের মধ্যেও যদি থাকেন, আবার বিশ্ব বাস্তবতার বাইরেও আপনি যেতে পারবেন না। পরাশক্তিগুলার সামগ্রিক যে বাস্তবতা, সেই অবস্থাতে আপনার এখন আপনার ইকোনমি, আপনার তেল, অনেকগুলো ইস্যু আছে, আপনার পরিবহন, জ্বালানি, এই ইস্যুগুলাকে আপনি বাইপাস করতে হলে এখানে আপনি কৌশলগত একটা ব্যাপার আপনাকে অবস্থান গ্রহণ করতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তবে সাম্প্রতিক সময়ে আমরা আশাবাদী হয়েছি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চিরকালের শত্রু যে চায়না গেলেন, শি জিনপিং এর সাথে যে আলাপ হয়েছে, আমি দেখলাম একটা কাগজে যে শি জিনপিং তাকে অনেকগুলো আলাপ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিষ্ঠুর বাস্তবতা থেকে সরে আসার জন্য তিনি অনুরোধ করেছেন, ইঙ্গিত করে অনেক কথা বলেছেন। তার চিরকালীন শত্রু চায়নায় যে গিয়েছেন, বিশ্ব রাজনীতিতে একটা বিরাট মিনিং বহন করে এবং ইরান যুদ্ধের পরে মিডল ইস্টের রাজনীতি কোথায় যায়, কি অবস্থায় যায়, বিশ্বের রাজনীতিক ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ এই মৌচাকে ঠিক একবার আপনি যদি মারেন, সেখানে মধু নিতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে হুল ফুটানো কামড়ি খেতে হয়। সেই জন্য এই যুদ্ধটা বিশ্ব রাজনীতিতে একটা ভৌগোলিক, আর্থসামাজিক একটা বিরাট পরিবর্তন এনে দেবে বলে আমরা বিশ্বাস করি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা কি ফাটাবাসের চিপায় পড়ছে আমার ধারণা, আমি যতটুকু বুদ্ধিতে মনে করছি। স্পেসিফিক্যালি বললে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তিনি নট অনলি ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকা না, আমেরিকা যুক্তরাষ্ট্রকেই ডোনাল্ড ট্রাম্প বিপদে ফেলেছে। তাদের যে পৃথিবীতে হয়েছে কি, নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনি যদি সেটা রক্ষা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এই ফেসে যাওয়াটাই হয়েছে আর কি। শুধু ডোনাল্ড ট্রাম্প না, গোটা মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়েছে, সাথে আমাদের সবাইকে নিয়ে এই বিপদকে, মানে যুদ্ধের সবচাইতে করুণ বাস্তবতা হলো দারিদ্র্য। ডক্টর, একটা বিষয় একটু বলবেন, মানে প্রথম কথা হচ্ছে সরকারের অনেক ধরনের কাজের সমালোচনা আপনারা করেছেন, বিরোধী দল হিসেবে সেটা স্বাভাবিক, সেটা করবেন, কিন্তু আন্তর্জাতিক সংকটের মধ্যে সরকারের ভূমিকা নিয়ে কোনো পরামর্শ বা তাদের পাশে দাঁড়ানো কোনোভাবে কি আছে বিরোধী দল? আচ্ছা, আমি একটু কমেন্ট করতে চাই। যেটার কথা চলছিল, বেসিক্যালি আমেরিকার একটা সময় ফুললি ইসরায়েল বেস ছিল, জনগণও ছিল এবং গভর্নমেন্টগুলো তো বাই ফোর্স তাদের পলিসিগুলো লবির মাধ্যমে ছিল। তো ভেরি ইন্টারেস্টিংলি এই ইরান ওয়ারের পরে কিন্তু পুরো শিপমেন্ট হয়েছে, প্রায় 60% জনগণ কিন্তু এখন কমপ্লিটলি ইসরায়েলকে মনে করে যে আমেরিকাকে এই যুদ্ধে আনার জন্য দায়ী। এবং বেসিক্যালি ইসরায়েল পৃথিবীর জন্য আসলে থ্রেট। ওরা অন্যদেরকে বলে যে মিডল ইস্টরা থ্রেট তাদের জন্য, বেসিক্যালি ইসরায়েল পৃথিবীর জন্য থ্রেট। তারাই সব জায়গায় এই গ্রেটার ইসরায়েলের প্রজেক্ট নিয়ে হাইকালের, সোলেমানের হাইকাল এই সেই বলে তারা অলরেডি লেবাননকে সবসময় অস্থির করে রাখবে, মুসলিম বিশ্বকে কখনো কোনো জায়গায় দাঁড়াইতে দেবে না, ইনক্লুডিং বাংলাদেশ যখন স্টেবল হোক, পাকিস্তান স্টেবল হোক, শক্তিশালী হোক অর্থনৈতিকভাবে, তারা দে উইল নট অ্যালাউ ইট। যে কোনো ফরম্যাটে তারা এটাকে ডিস্টেবিলাইজ করবে। এখন এই যুদ্ধের পরে কি ঘটছে, যে চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা পাওয়ার উদীয়মান হয়েছে। আপনারা দেখেন অলরেডি আরেকটা পাওয়ার অলরেডি নাড়াচাড়া করতেছে, সেটা হচ্ছে যে পাকিস্তান, কাতার, সৌদি আরবিয়া এবং টার্কি, আরেকটা ব্লক কিন্তু দে আর ইমার্জিং। এবং এটার সাথে ডেফিনেটলি পিছন থেকে চায়না তো অবশ্যই আছে, কারণ চায়নার সাথে আমেরিকা, যেহেতু পাকিস্তানের একটা হাইলি একটা স্ট্র্যাটেজিক এবং তাদের একটা সম্পর্ক রয়েছে, এবং এই পিছন থেকে পাকিস্তান কিন্তু এগুলাকে আবার নাড়াচাড়া করতেছে। এবং সাউথ ইস্ট এশিয়া, আমাদের এখানেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট আছে। কারণটা হচ্ছে এখন ডাইরেক্ট কিন্তু দেখবেন আপনার পাকিস্তানের সাথে কিন্তু এখন এই রিজনের আমেরিকার খুব ভালো হাইলি সম্পর্ক হয়েছে। ইন্ডিয়াকে তারা কিন্তু আবার সাইড করেছে একটা কর্নারে, ইন্ডিয়ার সাথে ইসরায়েলের। সো এখানে কিন্তু মাল্টি স্টাইলে আছে। সে জায়গাতে আমাদের কিন্তু কিছু ইস্যু আছে। কারণটা কি, কারণ ওই প্যালেস্টাইনের যেভাবে তারা ইরাডিকেট করতেছিল জনগণকে, ঠিক তারা কিন্তু সেম পলিসিটা কিন্তু কাশ্মীরে এক্সিকিউট করেছে। আচ্ছা,
এটা কিন্তু ইন্ডিয়া ঠিক সেম স্টাইলে কিন্তু এক্সিকিউট করেছে। আমাদের কাছে শঙ্কার জায়গা হলো এখানে বার্মা, আমরা, ইন্ডিয়া, চায়না আগামী দিনের এই চাইনিজ একটা ব্লক কিন্তু এই বে অফ বেঙ্গল এবং ওশান, প্যাসিফিক ওশান নিয়ে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে। সো মাল্টিপোলার একটা ইস্যুজ আছে, সে জায়গায় পাওয়ার শিপমেন্ট হচ্ছে আমাদেরকে খুব স্মার্টলি ডিল করতে হবে। আচ্ছা, আমাদের আমি দুই নাম্বার যেটা বলছেন যে গভর্নমেন্টের কি পলিসিটা কি ছিল, ডেফিনেটলি ইরান ওর নিয়ে গভর্নমেন্টের যে স্টেটমেন্ট, এটা কমপ্লিট ডেভেলপমেন্টিক ফেইলার। আপনি কমপ্লিটলি ওয়ান আইডি দেখেছেন, এটা ব্যালেন্স কখনোই হয়নি আমাদের স্টেটমেন্টে, কখনো এইভাবে। আচ্ছা, এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো। আমি একটু সিরাজুল ইসলামের কাছ থেকে সবশেষ মন্তব্যটা নিতে চাই, যেটা ডক্টর আতিক মুজাহিদ বললেন যে এই যুদ্ধের পর একটা নতুন মেরুকরণ হবে, অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে যেটা আমরা বুঝি সেটা ভেঙে গিয়ে নতুন কিছু তৈরি হবে এবং আমাদেরকে খুব সাবধানে সেই পরিস্থিতি বিবেচনা করতে হবে। ছোট কিছু সাজেশন দেবেন আসলে সেই পরিস্থিতিতে কিভাবে আমরা খাপ খাওয়াবো? এই জায়গাটায় খুব ছোট সাজেশন হচ্ছে যে আমরা বেশিরভাগ সময়, বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির প্রেক্ষাপটটা যদি দেখি, খেয়াল করি, বাবুল ভাই আছেন, বাবুল ভাই একটু খেয়াল করবেন, আমি আশা করবো যে একটু বিবেচনায় নেবেন। আর বিএনপির সাথে রাশিয়ার সম্পর্কটা সবসময় একটু দূরবর্তী ছিল, এটা আমার দীর্ঘদিনের স্টাডি তাই বলে। আর আওয়ামী লীগ রাশিয়ার সাথে ভারত লবির কারণে এই সম্পর্কটা মেনটেন করে গেছে। আমাদের এই জায়গায় খেয়াল করা দরকার, বাবুল ভাই যেটা খুব অ্যাকুরেটলি বললেন যে বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্ষমতার ভারসাম্য এবং পাওয়ার ব্যালেন্স যে কোথায় গিয়ে দাঁড়ায় তা বলা যায় না। সেই জায়গায় রাশিয়া কিন্তু চীনে আসবেই, চীন চীনে আসবেই এবং ইরান তার সাথে আছে। চীন, রাশিয়া এবং ইরানের যে বলয়টা, এই বলয়টাই কিন্তু মূলত এই যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে কিন্তু এই ইরান যুদ্ধ। এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না, হঠাৎ করে তেল দখল করা বা ইরানের সরকার পরিবর্তন করা ব্যাপারটা তা কিন্তু না, এটা অনেক বড় পরিকল্পনার একটা অংশ। কেমন? তো সেই জায়গায় যখন ইরান, রাশিয়া, চীন টিকে যাচ্ছে এবং এই যুদ্ধে যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, তখন কিন্তু আমেরিকা ক্রমেই কনভার্ট হয়ে যাবে এবং নেটো জোট এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে আমেরিকাকে মাইনাস করে ফেলছে বা অনেকটা চাপে ফেলেছে সেটা আপনারা সবাই জানি। সেই জায়গা থেকে রাশিয়াকে বিশেষভাবে বিবেচনায়, চীন তো ছিলই, বিএনপির সাথে সবসময় চীনের সম্পর্ক ভালো, এমনকি বিএনপির আমলে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, স্বাধীনতার স্বীকৃতি, এটা সব ঠিক আছে, কিন্তু রাশিয়ার সাথে আপনি যখন কথা বলছেন তখন আমি জানতে পারছি আমার সময় শেষ এবং তারপরে 1 মিনিট বাড়তি হয়ে গেছে। আমি আলাপটা এখানে শেষ করি এবং নিশ্চয়ই এখান থেকে আমরা পরবর্তী সময় আলাপটা করব।